এই লোকটি কমাস ধরে ঘুমাতে পারছে না। শুলেই মনে হয় আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। মাঝে মধ্যেই তার খাট কোনো কারণ ছাড়াই নড়ে ওঠে, আর তার ঠিক পাশের বাড়িতেই এক মৃত বাচ্চা কবর থেকে উঠে আসে 1 সপ্তাহ পরে। এই বিক্ষিপ্ত ঘটনাগুলোর পিছনের রহস্য কি, সেটাই জানতে হলে দেখতে হবে আজকের এই আর্জেন্টাইন মুভি টেলিভার। আর্জেন্টিনার এক ছোট শহরে ওয়াল্টার একাই থাকে। অসাধে বিগত কমাস ধরে এমন কিছু ঘটনা ঘটছে যার কোনো ব্যাখ্যা নেই, যার কারণে দিনের পর দিন সে ঘুমাতে পারছে না। কলের পাইপ থেকে আসে ঘুংরানির শব্দ, বিছানা আচমকাই নড়ে জায়গা পরিবর্তন করে। জিনিসগুলো বড়ই বিচিত্র। ওয়াল্টার বিছানার তলায় চেক করলে দেখে সবই ফাঁকা। তাহলে আচমকা লাইট নিভে গেলে ফ্ল্যাগটা ঢোকাতেই মনে হয় পিছনে কেউ যেন দৌড়ে চলে গেল। ওয়াল্টার প্রচন্ড ভয়ে মাথায় চাদর দিয়ে শুয়ে পড়ল। অনবরত মনে হয় তার পাশে কেউ ভারী পায়ে এগিয়ে আসছে। এইভাবে কতক্ষণ কেটেছে খেয়াল নেই। ঘুম ভাঙলে সকালে উঠে দেখি পুরো ঘর অগোছালো অবস্থায় পড়ে আছে। এই সূত্রে বেশ কয়েকদিন ধরে প্যারানর্মাল ইনভেস্টিগেশন মোরা এলব্রেকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু ওর সহকারী কোনো প্রমাণ ছাড়া আলব্রেকের সাথে রিচ করতে দেয় না। তাই প্রমাণ জোগানোর জন্য সেদিন ক্যামেরা কিনে বাড়ি ফেরে। বাড়ির সামনে আসতে দেখা হয় প্রতিবেশী জোয়ানের সাথে। জোয়ান তাকে বাড়ির মেরামতের কাজ সঠিক সময় ও ধীরে সুস্থে করতে বলে, কারণ ওয়াল্টারের বাড়ি থেকে রীতিমতো জোরে আওয়াজ আসে। কিন্তু ওয়াল্টারের কিছুই করার নেই, কারণ যেসব ঘটনাগুলো ওর সাথে ঘটছে সেগুলো কাউকে বললে লোকে তাকে পাগল ভাববে। আজ রাতে বেডরুমে সে ক্যামেরা সেট করে, যেমনি করে হোক প্রমাণ দরকার। মাঝরাতে ওয়াল্টার প্রহর গুনছে, আচমকা লাইট নিভে যায়। জানালা দিয়ে প্রবেশ করা রাস্তার আলোয় দেখতে পেল ক্যামেরাটি পড়ে আছে, আর সামনে দেয়ালে এক বিশাল কালো ছায়া। লাইটের প্লাগ গুজে অন করতে ছায়াটি সরে গেল, আর ওপর থেকে এলো ভারী পায়ে হেঁটে বেড়ানো মচ শব্দ। ওয়াল্টার দ্রুত নেমে ক্যামেরার ভিডিও প্লে করে দেখে মানুষের মতো এক বৃহৎ নগ্ন দেহকৃত কিছু একটি ওর বিছানার সামনে দাঁড়িয়ে আছে, যেটা ক্রমশ আলমারিতে প্রবেশ করে যায়। কিন্তু এরই মধ্যে আলমারির দরজা খুলে বেরিয়ে এলো সেই অদ্ভুত সাদা দেহকৃত ক্রিয়েচারটি। বন্দুকের নলে প্রতিছায়া ওয়াল্টার দেখতে পেল সেটা তার দিকে এগিয়ে আসছে, কিন্তু বন্দুকটা ধরতেই পরের দিন পাশের বাড়ির অ্যালিসিয়াসের ছেলে নিও ওয়াল্টারের বাড়ি বাগানে ঢুকে ফুটবলটা আনার জন্য। সেই সূত্রে কলের জল খেতেই যাবে, তখনই ওয়াল্টার চিৎকার করে বলে, এই বাড়ির জল খেও না, পালাও এখান থেকে। আর তখনই নিও ভয় রোডে চলে আসলে অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক পরের দিন জোয়ানের স্ত্রী ক্লারার সাথে অলৌকিক ঘটনা ঘটে। রান্নাঘরের নল থেকে শোনা যাচ্ছে ঘুংরানির শব্দ। জলপ্রবাহের সাথে কখনো মনে হচ্ছিল কেউ জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হলো কেউ বলছে, ক্লেরা, আজ তো শেষ দিন। জুলিয়ান বাড়ি ফিরলে ব্যাপারটা তাকে জানায়। ওর মতে পাইপলাইনগুলো বেশ পুরনো, আশেপাশে বাড়ির সাথেও কানেক্টেড। সাথে ওয়াল্টারের প্রতিদিন বাড়িতে কিছু না কিছু মেরামতের কাজ রয়েই থাকে। হয়তো ওয়াল্টারের আওয়াজ। ভোরের দিকে ক্ল্যারা বাথরুমে যাওয়ার জন্য উঠলে ঠক ঠক করে আওয়াজ শুরু হয়। জোয়ান চেয়ে চেয়ে ওয়াল্টারকে ভোরে কাজ বন্ধ করতে বললেই কয়েক সেকেন্ডের জন্য কাজ বন্ধ হলেও আবার শুরু হয়ে যায়। জোয়ান রেগে ওয়াল্টারের বাড়ির কলিং বেল টিপে তাকে কাজ থামাতে বললেও কোনো উত্তর আসে না, শুধু এলো স্ট্যাটিক্স নয়েজ ও ঘুংরানির শব্দ। জোয়ান রেগে ঘরে ফিরে আসলেই চমকে উঠল। আওয়াজটা তারই বাথরুম থেকে আসছিল। তড়িঘড়ি করে দরজা খুললেই জোয়ান স্তব্ধ। এক অদৃশ্য শক্তি ক্ল্যারাকে শূন্যে তুলে দেওয়ালে অমানসিকভাবে ছুঁড়ে মারছে। গোটা বাথরুম রক্তাক্ত। জোয়ান চাইলেও থামাতে পারছে না এবং ক্ল্যারা নৃশংসভাবে মারা যায়। এই ঘটনার জন্য পুলিশ জোয়ানকে গ্রেফতার করে। যেহেতু বডিতে শুধু ওরই ফিঙ্গারপ্রিন্ট ছিল, তবে বয়ানে অসঙ্গতি থাকার কারণে জোয়ানকে মানসিক হাসপাতালে রাখা হয়। এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পরে অ্যালিসিয়া উপরে ঘরে কারো চলাফেরা ও ভারী কিছু সরানোর আওয়াজ পায়। উপরে গিয়ে চেক করতে রীতিমতো অবাক, কারণ টেবিলে বসেছিল তার মৃত ছেলে নোয়া। রাতে পেট্রোলিংয়ে বেরিয়ে এক জুনিয়র অফিসার এন্ড্রিক অ্যালিসিয়ার বাড়ির দরজা খোলা দেখে চেক আপ করতে ঢুকলে এই ভয়ানক ঘটনা তার পুলিশ কমিশনার ফিউনিসকে জানায়। ফুনিস খবর শোনা মাত্রই চলে আসে, কারণ অ্যালিসিয়া তার এক্স গার্লফ্রেন্ড ছিল। তবে এমন অদ্ভুত ঘটনা এত বছর কর্মজীবনে সে কোনোদিনও দেখেনি।
তাই সাহায্যের জন্য ডেকে পাঠায় এক্স ফরেন্সিক এক্সপার্ট অফ প্যারানর্মাল বুক রাইটার হানোকে। ততক্ষণে অ্যালিসিয়া নিয়রের জন্য চোয়ারে দুধ বিস্কুট রেখে গিয়েছিল। সে খুব খুশি যে তার মৃত ছেলে ফিরে এসেছে। ঘটনাস্থলে ফুনিস ও হামো মেঝে ও দেওয়ালের মাঝে নিয়র কাদা পায়ের ছাপ দেখতে পায়। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে একটা মৃত পচা বডি কিভাবে নিজের কবর থেকে উঠে আসতে পারে। আতঙ্কিত অফিসাররাও নাকি নিয়র বডি নড়তে দেখেছে বলে দাবি করে। হানোর মতে এরকম বেশ কয়েকটা কেস এর আগেও তার কাছে এসেছিল, যেখানে মৃত মানুষের বাড়ির লোক তার মৃত্যুর শোক সামলাতে না পেরে বডি কবর থেকে তুলে আনে। ওরা দুজন এই বিষয়ে কথা বলার সময় আচমকা নিয়র সামনে রাখা দুধের গ্লাস উল্টে যায়। তাহলে সবাই যা বলছে তা কি সত্যি? তবে হানু পুনরায় বডি কবরস্থ করার অর্ডার দিয়ে চলে যায়। আর এই ক্ষেত্রে যদি অ্যালিসিয়া বাধা দেয় তাহলে ঘুমের ওষুধ দিয়ে কাজ করতে হবে। সকালে হানু খেয়াল করে ওয়াল্টারের বাড়ির সামনে ডক্টর অ্যালব্রেক দাঁড়িয়ে ছবি তুলছে। আসলে ওয়াল্টার প্রমাণ হিসেবে ভিডিও ও ছবি তাকে সেন্ড করার পর অ্যালব্রেক এই ঘটনার উপর দৃষ্টিপাত করেছেন। হানোর অবশ্য তাকে চিনতে ভুল হয় না, কারণ এর আগে অ্যালব্রেকের প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কিত বেশ কয়েকটা কনফারেন্সে সে অ্যাটেন্ড ছিল। ফুনিস অবশ্য অ্যালব্রেকের কারণে অসন্তোষ প্রকাশ করলো। এমনিতেই নিজের হার্টের প্রবলেমের কারণে 2 মাসের মধ্যে রিটায়ারমেন্ট নেবে, তাই কর্মজীবনের শেষ পর্যায়ে চায় না কোনো গন্ডগোল হোক। হানো তাকে বুঝিয়ে বলে যে অ্যালব্রেক এই বিষয়গুলোতে স্পেশালিস্ট, তাই চিন্তার কোনো কারণ নেই। হানো ফুনিসকে সিমেট্রিতে নিয়োগকে পুনরায় কবর দেওয়ার ব্যাপারটাকে সামলাতে বলে। অ্যালব্রেক সহ তদন্তে শুরু করে। এরই মধ্যে নিয়োর এক বন্ধু পাঁচিল টপকে বাগানে ঢুকলে নিয়োকে চেয়ারে বসে থাকতে দেখে। তখনই এই নিয়োর মাথা ওর দিকে ঘুরে যাওয়ায় বাচ্চাটা ভয়ে নিজের স্কুল ব্যাগ ওইখানেই ফেলে চলে যায়। ঘটনা সন্দেহজনক হচ্ছে দেখে অ্যালব্রেক সিদ্ধান্ত নেয় যতক্ষণ না কবর দেওয়া হচ্ছে বডি ফ্রিজে রাখা হোক। সেই তেমনই ব্যবস্থা নিল। নিও সেই বন্ধু লুকিয়ে এটার ভিডিও করে নেয়। ইতিমধ্যে এসে মিনিওকে চেক করতে গেলে ফ্রিজের আচুকা নড়ে ওঠে। তারা বুঝতে পারলো এটা কোনো সাধারণ ঘটনা নয়, কারণ এলাকার পাশাপাশি 2টি বাড়িতে এমন অলৌকিক ঘটনা কাকতালীয় হতেই পারে না। এর মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র রয়েছে। তাই অ্যালব্রেক তার সহকারী ডক্টর রজেনটক এবং ফুনিসকে নিয়ে জোয়ানের সাথে দেখা করতে আসে। অ্যালব্রেক বিশ্বাস করে জোয়ান তার স্ত্রীকে খুন করেনি। ওরা জোয়ানকে 1998 সালে ইউনাইটেড স্টেটের ঠিক এমনই একটা ঘটনার ছবি দেখিয়ে বিস্তারিত বলে, যার কোনো ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায়নি। তাই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য জোয়ানের থেকে আইনিভাবে তার বাড়িতে থাকার অনুমতি চায়। জোয়ান এতে সম্মতি জানায়, তবে ওয়াল্টারের প্রশ্ন উঠলে জানতে পারে নিওর অ্যাক্সিডেন্টের দিন থেকে সেও নিখোঁজ। এত সেই মতোই হানো নিওর বাড়িতে, অ্যালব্রেক জোয়ানের বাড়িতে এবং রাজেন্দ্রক ও ফুনিস ওয়াল্টারের বাড়িতে শিফট করে। তারা প্রত্যেকে একের অপরের সাথে ভায়া টেলিফোন সম্পর্ক রাখছিল। রসেনটক ওয়াল্টারের বাথরুমে ইনফ্রারেড লাইট দিয়ে চেক করলে দেওয়ালে অদ্ভুত সব সংকেত ও চিহ্ন দেখতে পারে। তাই রজেন্টক আরও কিছু প্রমাণ জোগানোর জন্য সারা বাড়িতে নয়েজ ক্যাপচার ডিভাইস এবং ক্যামেরা সেট আপ করে। ফুনিস শুরু থেকে বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিল, তাই রজেন্টক ওকে ফিরে যেতে বলে। এরই মধ্যে রজেন্টক লক্ষ্য করে রান্নাঘরে কভার্ডের নিচে চামচ ও ছুরিগুলো ম্যাগনেটিক ফিল্ডের কারণে উল্টো হয়ে চলেছে। সে ওটা চেক করতে গেলেই একটা ছুরি হাতের তালুর মাঝ বরাবর গেঁথে কভার্ডের সাথে আটকে যায়। যা ফুনিস ছাড়ানোর চেষ্টা করলে রজেন্টক লক্ষ্য করে কভার্ডের ভেতর থেকে কেউ তার রক্ত চুষছিল। ফুনিস তখনই বন্দুক তাক করে কভার্ড ওপেন করলেই দেখে কিছু একটা জিনিস কভার্ডের এক প্রান্ত থেকে অন্যদিকে সরে যাওয়ায় সেই চামচগুলো চুম্বকের মতো অন্যদিকে সরে যায়। তবে এই সুযোগে রজেন্টককে মুক্ত করে অ্যালব্রেককে ফোন করে সব বিষয়টা জানায়। ফুনিস লক্ষ্য করে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেটালের জিনিসগুলো ধীরে ধীরে জায়গা পরিবর্তন করছে। রজেন্টক তাকে দ্রুত মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করতে বলে, কারণ এই অদৃশ্য শক্তি বা ক্রিয়েচারটি রক্ত পিপাসু। ফুনিস এই অবস্থা সহ করতে পারছিল না। তার এই বুকের ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। তাই হানুকে ফোন করে বলে সে চলে যাচ্ছে। হানুর সাথে কথা বলতে বলতে ফুনিস রান্নাঘরে চলে আসে। এই ঘরটা অ্যালিসিয়ার বাড়ি থেকে দেখা যায়। হানু হঠাৎ চমকে ওঠে, দেখে ওয়াল্টারের বাড়ির রান্নাঘরে এক অদ্ভুত ক্রিয়েচার দাঁড়িয়ে আছে, যাকে একটি বিশেষ কর্নার বা সাইড থেকে দেখা যাচ্ছে। হানু জিজ্ঞেস করে, ফুনিস তোমার সামনে ওটা কে?
কিন্তু ফুনিস তো কাউকে দেখতে পায় না, আর পরক্ষণে ক্রিয়েচারটা হানোর সামনে চলে আসে। ফুনিস কথাটা রাজেন্টককে জানাতে গেলে সে থামিয়ে বলে, আমরা পেয়ে গেছি, সে আমাদের সাথেই আছে। মনে করো অন্ধকার ঘরে কোনো বস্তুর একদিকে যেমন আলো পড়লে সেই দিকটা ভিজিবল হয়, তেমনি ওর উল্টা দিকটা অন্ধকার। এর সবই হলো আমাদের পয়েন্ট অফ ভিউ, যে আমরা কোন অ্যাঙ্গেল থেকে বস্তুটাকে দেখছি। এ বলে ওয়াল্টার বিছানার নিচে একদিকটা দেখায় যেখানে সব ফাঁকা, কিন্তু যখনই অন্য সাইড দিয়ে দেখতে বলে ফুনিস চমকে ওঠে, কারণ বিছানার নিচে কয়েকটা ভয়ঙ্কর ক্রিয়েচার ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে ফুনিস এক দৌড়ে বেরিয়ে যায়। তার গোটা শরীর কাঁপছে, তার হার্টবিট বেড়েই চলেছে। অন্যদিকে অ্যালব্রেক নিজের মতো পরীক্ষা চালিয়ে যাচ্ছিল। তখনই শুনতে পায় কলের পাইপলাইন থেকে চাপা ঘুংরানি ও স্ট্যাটিক্স নয়েজ আওয়াজটা ধীরে ধীরে জায়গা পরিবর্তন করে, দেওয়ালের বড় ফাটলটার দিকে চলে আসে। অ্যালব্রেক ফাটলে চোখ রাখলে অবাক হয়ে যায়, কারণ অন্ধকারে ভয়ানক দৃষ্টিতে ওয়াল্টার তার দিকে তাকিয়ে আছে। ততক্ষণে ফুনিস হানোর অবস্থা জানতে নিওর বাড়ি পৌঁছালে কভারের ভিতর থেকে ভয়ানক স্ট্যাটিক্স নয়েজ ও চাপা আর্তনাদ শুনে। ওদিকে অ্যালব্রেক ফাটলের মধ্যে ওয়াল্টারকেও একই অবস্থায় দেখতে পেলে ফুনিস চলে আসে। কোনো রকম এসে হানোর ব্যাপারটা জানালে অ্যালব্রেক বলে, সর্বদা চোখে যা দেখছো সেটা বিশ্বাস করো না, আগে হাতে লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করো, শান্ত হয়ে বসো, পুরো ব্যাপারটা শোনো। আর এই ঘটনার মধ্যে রিভিল হয় আসল রহস্য। অ্যালব্রেক বোঝায় এই ক্রিয়েচার বা অশরীর, এদের যে নামেই ডাকো না কেন, এরা কোনো এক ডাইমেনশন বিরাজ করে। এরা রক্তে আকৃষ্ট, তাদের এক্সিস্টেন্স অনেকটাই অরেঞ্জের মতো। যেমন ধরো অরেঞ্জের ভিতরের অংশ আমাদের ডাইমেনশন, আর এই ঠিক বাইরের অংশটাই এই ক্রিয়েচারগুলো থাকে। এরা জলের মাধ্যমে নিজেদের আকার মাইক্রোস্কোপিক লেভেলে পরিবর্তন করে অরেঞ্জের উপর থেকে ভিতরে ট্রাভেল করে, অর্থাৎ আমাদের ডাইমেনশনে। ফলে আমাদের এবং ওদের ডাইমেনশনের মাঝে এমন এক ব্রেক পয়েন্ট তৈরি হয়েছে, যার মাধ্যমে এই ক্রিয়েচারগুলো ওয়াল্টারের বাড়ি বা এই এলাকার আশেপাশে নিজেদের জায়গা বানিয়েছে। আর সব থেকে বড় কথা হলো এরা মানুষের বডিও ব্যবহার করতে পারে, যেটা আমরা পজিশন বলে থাকি। এই ক্রিয়েচার আমাদের ডাইমেনশনে যেখানে এক্সিস্ট করে সেই জায়গায় একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। অ্যালব্রেক ও রজেন্টক এদের ওপর অনেক দিন ধরে রিসার্চ করছিল, কিন্তু এর আগে এতটা প্রবলভাবে এদের এক্সিস্টমেন্টের প্রমাণ পাওয়া যায়নি। তার এই থিওরি দেখে বোঝা যায় কেন সেদিন ওয়াল্টার নিওকে ওর বাড়ির জল খেতে বারণ করছিল। আসলে এই ক্রিয়েচার জলের মাধ্যমে নিওর বডিতে প্রসেস করে, যার ফলস্বরূপ মৃত্যুর পর তার বডি কবর থেকে উঠে আসে এবং জোয়ানের স্ত্রী ক্ল্যারা এই ম্যাগনেটিক ফিল্ডের আওতে আসার কারণে সেও মারা যায়। কিন্তু ওয়াল্টার এবং হানো এখনও জীবিত আছে। কষ্টজনক অবস্থায় ওই ক্রিয়েচার ডাইমেনশনে ফেসে রয়েছে, যেখান থেকে তারা বেরিয়ে আসতে চাইলেও সম্ভব নয়। এইভাবে প্রতিটি প্রমাণ একে একে মিলে যেতেই ফুনিস আরও কিছু জিজ্ঞাসা করতেই যাবে, আর তখনই ওয়াল্টার অ্যালব্রেকের মাথার দেওয়ালে ঠুকে মেরে ফেলে। এই আশঙ্কিক ঘটনায় ফুনিসের মাইলস্ট্রোক হয়। প্রচণ্ড বুকের ব্যথায় শুয়ে পড়তেই দেখে দেওয়ালে ফাটল দিয়ে ভয়ঙ্কর রূপে ওয়াল্টার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে ফুনিস ভয়ে অজ্ঞান হয়ে যায়। এভাবে কতক্ষণ কেটেছে খেয়াল নেই, তবে ঘরে ক্রিয়েচারের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। তার ওয়াকিটকি ও ফোন কোনোটাই কাজ করছে না। তখনই অ্যালিসিয়া প্রবেশ করলে ফুনিস ওর থেকে সাহায্য চায়, কিন্তু সে মিনিয়র বন্ধুর ওই ভিডিও ব্যাপারে জেনে গেছে। ফুনিস সহ বাকিরা মিনিয়কে যে তার থেকে লুকিয়ে কবর দিয়েছে সেটা মানতে পারছিল না, তাই অ্যালিসিয়া পুনরায় ছেলের বডি কবর থেকে তুলে এনেছে। ফুনিস ভয়ে গাড়ি নিয়ে পালাতেই যাবে, তখনই ফুনিস রুদ্ধশ্বাসে ড্রাইভিং করে ঘটনাস্থল থেকে বহু দূরে চলে আসে। হকিটকির সাহায্যে পেট্রোলিং অফিসার অ্যান্ড্রিকের সাথে কন্ট্যাক্ট করলে জানতে পারে কয়েক ঘন্টা আগে অ্যালিসিয়া ফুনিসের বিরুদ্ধে থানায় কমপ্লেন করে। সেই সূত্রপাতে তারা এখন অ্যালিসিয়ার বাড়ির দিকে রওনা দিয়েছে। অ্যান্ড্রিকের কথা শুনতেই ফুনিস তাদের এই এলাকা থেকে দূরে থাকতে অর্ডার দেয়। আর তখনই ফোনের ওই পার থেকে অ্যান্ড্রিক বলে, স্যার আপনার বন্ধু হানো রাস্তায় কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, তার অবস্থা ভালো দেখাচ্ছে না। তখনই ফুনিসের অর্ডারে অ্যান্ড্রিক ওই এলাকা ছেড়ে দিল। ফুনিস পুনরায় সেদিকে রওনা দেয়। সে ঠিক করে সব কিছু জ্বালিয়ে শেষ করে দেবে। তাই সারা বাড়িতে পেট্রোল ছড়িয়ে অ্যালিসিয়া বেডরুমে আসতেই মিনিওকে দেখে, আর সেখানেই ঝুলছে অ্যালিসিয়ার লাশ। ফুনিস আর সময় নষ্ট করলো না, পেট্রোল ছড়িয়ে বাইরে এসে দেশলাই জ্বালাতেই গেলে বারবার সেটা নিয়ে যায়। আর তখনই পাশ থেকে সেই ভয়ঙ্কর রাতে একমাত্র ফুনিসই বেঁচে ফিরেছিল।
অবশ্য বাঁচার কারণ ছিল তার হার্ট প্রবলেম, কারণ এই ক্রেচারগুলো সেসব বডিকে পজিশন করে যারা শারীরিকভাবে সুস্থ। তবে ঘটনাস্থলে রজেন্টকের বডি পাওয়া যায়নি, হয়তো তার অবস্থাও বাকিদের মতো হয়েছিল। এই ঘটনার 1 বছর পর দুজন ইনভেস্টিগেটর অফিসার এবং ডক্টর রেজেনি জুয়ানের সাথে অ্যালব্রেক্ট রজেন্টক এবং অফিসার হানোর নিখোঁজের ব্যাপারে কথা বলতে আসে। এদের সব সন্দেহ ফুনিসের ওপর, কারণ ওই রাতে অ্যান্ড্রিক ফুনিসকে জোয়ান, অ্যালিসিয়া ও ওয়াল্টারের বাড়ি পোড়াতে দেখছিল। এমনকি ক্ল্যারার মৃত্যুর জন্য ফুনিসকেই সন্দেহ করা হয়। পরক্ষণেই জোয়ান রাজেন্টকের ছবি দেখিয়ে বলে, ওই দেখুন, ও আপনাদের পিছনে। আর তখনই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।